সারদায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে আমজনতার করের টাকাকেই বেছে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠেছিল, দুর্নীতিতে নেতাদের পকেট ভরিয়ে আমজনতার করের টাকায় কেন ক্ষতিপূরণ? আইনজ্ঞরা বলেছিলেন, জনগণের টাকায় দেওয়া যায় না বেসরকারি সংস্থার হাতে ক্ষতিগ্রস্তদের টাকা। খানিক এগিয়ে থমকেও গিয়েছিল মুখ্যমন্ত্রী সেই উদ্যোগ। সারদার পর তৃণমূল শাসনে একে একে উঠেছে চাকরি চুরি, রেশন চুরি, ত্রাণ চুরি, করোনাকালে চিকিৎসা সামগ্রীতে চুরি, আবাসের টাকা চুরি, কাজের টাকা চুরি, কয়লা পাচার, গরু পাচার, সোনা পাচারের অভিযোগ। পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর 2 বাড়ি থেকে উদ্ধার হয়েছিল 111 কোটি টাকা। এ রাজ্য থেকে দুর্নীতির বহু টাকা উদ্ধার হয়েছে ইডির হানায়, কিন্তু সংখ্যাটা যে 3000 কোটি জানালেন প্রধানমন্ত্রী। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের সঙ্গে কথোপকথনে নরেন্দ্র মোদী বলেছেন, গরিবের টাকা গরিবকে ফিরিয়ে দেওয়াই লক্ষ্য, খতিয়ে দেখছেন আইনি দিক। मैं जो लीगल एडवाइस रह रहा हूं, तो मेरी इच्छा ये है, अगर मुझे लीगल एडवाइस मिलेगी तो नई सरकार बनते ही जो भी कानूनी प्रावधान करना पड़ेगा, कुछ नियम बनाने पड़ेंगे, तो मैं ये जो 3000 करोड़ रुपया है, जो गरीब लोगों का पैसा है, और जिसने इस प्रकार का पैसा रिश्वत में दिया है, उन सबको मैं वापस पैसा करना चाहता हूं। নিয়োগের দুর্নীতিতে চাকরি চুরি যাওয়া ছেলেমেয়েগুলো আজও রাস্তায়। ওরা জানেন না আদৌ হবে কিনা তাদের চাকরিটা। অভিযোগ, চাকরি হয়েছে টাকা দিয়ে, অনেকের চাকরি হয়নি টাকা দিয়েও। তারা জানেন না কিভাবে ফেরত পাবেন টাকা। দেশের অসংখ্য মানুষের হাতে নেই কাজ, পেটে এখনো ভাতের অভাব, নেই মাথার উপর ছাদটুকু। সেই দেশেই হাজার হাজার কোটি কোটি টাকার সম্পত্তি মামলার শেষের অপেক্ষা অকেজো হয়ে পড়ে থাকে সরকারি হেফাজতে, বাক্সবন্দী হয়ে। না লাগে দেশের কাজে, না লাগে দারিদ্র দূরীকরণে। কেউ ভাবেননি এই অর্থ সম্পত্তিকে কাজে লাগানোর কথা। মানুষের জীবন, মানুষের মুখের গ্রাস, মানুষের কষ্টার্জিত অর্থ সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট থেকে মানুষের যা প্রাপ্য, যে মানুষের টাকা মানুষের কাছে ফিরে আসার মাঝখানে যে তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল, সেই টাকা আবার মানুষের মধ্যে ফিরিয়ে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে। ভাবনাটা ভাসিয়ে দিলেন প্রধানমন্ত্রী, বুঝিয়ে দিলেন আইনের হাত ধরেই গরিবের কাছ থেকে লুট হওয়া টাকা তিনি ফিরিয়ে দিতে চান হতভাগ্যদেরই। অপেক্ষা ফের জয়ের। ক্যালকাটা নিউজ। ঋণের দায়ে ডুবছে বাংলা, বাজেট পেশে মিথ্যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে। অর্থনীতির পরিসংখ্যান নিয়েও প্রতারণা তৃণমূল সরকারের। এবার এমন অভিযোগে এই শাসক দলকে বিদ্ধ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মনে পড়ে 2021 সালের কথা। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্বর্তী বাজেটে পশ্চিমবঙ্গের অর্থনীতির পরিসংখ্যান নিয়ে ঠিক কি তথ্য দিয়েছিলেন মুখ্যমন্ত্রী? রাজ্যে 2011 তুলনায় 2020 সালে সমস্ত ক্ষেত্রে অভাবনীয় উন্নতি লক্ষ্য করা গেছে। রাজ্যের জিডিপি 2.7 গুণ বৃদ্ধি পেয়েছে। আর মুখ্যমন্ত্রীর এই পরিসংখ্যানকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে বিস্ফোরক পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পোস্টে তাঁর দাবি, বাজেটে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন যখন কোভিডের কারণে সারা দেশের অর্থনীতির বৃদ্ধির হার কমে গিয়ে ঋণাত্মক, তখন পশ্চিমবঙ্গের অর্থনীতির হার বৃদ্ধি পেয়েছে। অথচ গত 15ই মার্চ 2024-এ ভারত সরকারের পরিসংখ্যান মন্ত্রকের দ্বারা প্রকাশিত জিএসডিপির পরিসংখ্যানে প্রকাশ, 2020 থেকে 2021-এ বাংলার অর্থনীতি আসলে -7.58% হারে ভয়াবহ সংকোচনের মুখোমুখি হয়েছিল। এখানেই শেষ নয়, বিরোধী দলনেতার আরও দাবি, শুধু 2020 থেকে 2021-এর আর্থিক বছরেই নয়, 2019 থেকে 2020 সালের আর্থিক বাজেটেও বলা হয়েছিল বাংলার জিএসডিপি 10.42% হারে বৃদ্ধি পেয়েছে। অথচ ভারত সরকারের প্রকাশিত নথিতে তার হার ছিল মাত্র 3.10%। বুধবার এমনই বিস্ফোরক অভিযোগ এনে টুইট করেন শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দুর এমন অভিযোগের বিরোধিতা করতে দেখা গেল তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারকে। শুভেন্দু অধিকারী মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন এই দুশ্চিন্তার কথা ভেবে। এটা তো গত 5-7 বছর ধরে বিজেপি বলুন কংগ্রেস বলুন বারবার বলেছে যে ঋণ সেটা এখনকার সময় একটা নিয়ম মেনে হয়, সেটা তিনি রাজ্যবাসীকে বলছেন না কেন? সেটা সেন্ট্রাল একটা অ্যাক্ট আছে। তবে বিরোধী দলের একাংশের দাবি, বিরোধী দলনেতার পোস্ট করা এই পরিসংখ্যান চেক রাজ্য জর্জরিত ঋণে। এটা তো শুভেন্দু ভালো জানেন। শুভেন্দু বাবু তো 21 সাল পর্যন্ত একই পথের প্রতীক ছিলেন, কিন্তু রাজ্যের ঋণ এর বিরুদ্ধে প্রতিবাদ আমরা করছি, শুভেন্দু করছে, বিজেপি করছে। ভালো, আমরা ভারতবর্ষের মধ্যে অনেক রাজ্যেই ঋণ আছে, কিন্তু পশ্চিমবঙ্গের আমদানিটা একেবারে তলানিতে ঠেকেছে। রাজ্য সরকার শুধুমাত্র আবগারি দপ্তর
আর কিছু ট্যাক্সের উপর দিয়ে কিছু রোজগার করে। পশ্চিমবঙ্গে ভারী শিল্প নেই, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ঋণ প্রায় 6 লক্ষ কোটি টাকার উপরে। একইভাবে পোস্টেও স্পষ্টই শুভেন্দুর দাবি, এভাবে মিথ্যা পরিসংখ্যান দেখিয়ে বেশি করে ঋণ নিয়ে সেই ঋণের দায় জর্জরিত হয়ে ঋণের পাঁকে ডুবে যাচ্ছে বাংলা। এরপর ভয় আরও বাড়ছে রাজ্যবাসী। সাধারণের মনে প্রশ্ন, হাজারো ক্ষেত্রে দুর্নীতির শেষ নেই, এখন রাজ্যের অর্থনীতির পরিসংখ্যান নিয়েও প্রতারণার ছক কষে তৃণমূল। খুব বাড়ছে রাজ্যবাসী। ক্যালকাটা নিউজ। শুভেন্দু অধিকারী সাম্প্রদায়িক মন্তব্য করেছেন, এই অভিযোগে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। প্রধান বিচারপতি বলেছেন, এই সংক্রান্ত মামলা মূল বেঞ্চের শুনানি হবে। বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত জানান যে যদি মূল বেঞ্চের কথা বলা হয় তাহলে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে মামলা শুনানি হওয়ার কথা, কারণ শুভেন্দু অধিকারীর যাবতীয় মামলার অর্ডার মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ ছিল। শুভেন্দু অধিকারীর মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার। এখন প্রধান বিচারপতি ঠিক করবেন কোন বেঞ্চে এই মামলার শুনানি হবে। এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে রাজ্যের আবেদন ছিল তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে চায়। তখন বিচারপতি কৌশিক চন্দ্র জানান, যেহেতু শুভেন্দু অধিকারী রক্ষা কবচ সহ একগুচ্ছ মামলা শুনানি করছেন বিচারপতি জয় সেনগুপ্ত, তাই বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে তিনি রাজ্যকে যাওয়ার পরামর্শ দেন। এরপরে রাজ্য সরকারের তরফে প্রধান বিচারপতির কাছে এফআইআর করতে আবেদন জানানো হয়। সেক্ষেত্রে অন্য কোনো বেঞ্চে মামলা শুনানির জন্য আবেদন জানায় রাজ্য সরকার। রাজ্যের বক্তব্য, বিচারপতি জয় সেনগুপ্তের মামলা শোনার এখতিয়ার রয়েছে, তবে তিনি এই মুহূর্তে সার্কিট বেঞ্চে আন্দামানে রয়েছেন, তাই যাতে অন্য কোনো বেঞ্চে মামলা শুনানি করা যায় সে বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে রাজ্য সরকার। রাজ্য জানিয়েছিল শুভেন্দুর বিরুদ্ধে আদালত গ্রাহ্য অপরাধ রয়েছে, তবে হাইকোর্টের রক্ষা কবচ থাকায় তার বিরুদ্ধে এফআইআর করা যাচ্ছে না, তাই এর জন্য আদালতের অনুমতির প্রয়োজন রয়েছে। এই অবস্থায় প্রধান বিচারপতি রাজ্য সরকারকে আবেদন করার অনুমতি দেন। একই সঙ্গে জানিয়ে দেন বিচারপতি জয় সেনগুপ্তই এই মামলা শুনানি করবেন, প্রয়োজনে অনলাইনে শুনানি করা যাবে। কিন্তু বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের এদিনের মন্তব্যের পর এখন দেখার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম কি সিদ্ধান্ত নেন। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। যখন 18 ভোটাধিকার তোমারও। আসন্ন 2024-এর লোকসভা নির্বাচন 19 এপ্রিল থেকে শুরু হয়ে যাবে নির্বাচন। আর প্রত্যেকবারের মতোই এবারেও যুক্ত হয়েছেন বেশ কিছু নতুন ভোটার। আর এই প্রথমবার নতুন ভোটারদের জন্য আয়োজিত হলো সেমিনার। তারা যাতে সুস্থ সবলভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে কারণেই বুধবার সিজিও কমপ্লেক্সে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সেমিনারের আয়োজন। উপস্থিত স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকারাও। প্রথমবার জীবনের বড় পরীক্ষা হোক বা প্রথমবার নির্বাচনী কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া, নতুন ভোটারদের ক্ষেত্রে সামান্য হলেও একটি ভয় কাজ করে। আর এই ভয় থেকে যাতে দূরে থাকা যায় এবং প্রথমবার ভোটদান কেন্দ্রে পৌঁছে কিভাবে সমস্ত নিয়ম মেনে ভোট দেওয়া যায়, এবং নতুন ভোটারদের মনে একাধিক প্রশ্ন থাকে যে কাকে ভোট দেওয়া উচিত, কাকে উচিত নয়, বা কিভাবে তারা ভোট দেবেন, কাকে নির্বাচন করবেন, বা যদি কোনো প্রার্থী পছন্দ না হয় তাহলে তারা কি করবেন। এই সমস্ত প্রশ্নের উত্তর আজ বলে দেবেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। জানতে এসছি, না জেনে ভোট দেওয়াটা তো ঠিক হবে না, যে কোনো দলকেই দিয়ে দেওয়া। আগে জানবো যে কীভাবে যে প্রয়োজন ভোট দেওয়ার, বা কোন দলকে দিলে আমি ভালো বা তার কোনো বেনিফিট পেতে পারি। সেই এখানে ভোটের ব্যাপারে সব রকমের তথ্য জানতে এসেছি, প্রথম ভোটার বলে, যে কিভাবে এখানে মানে সঠিক জনকে যাতে আমরা ভোট দিয়ে নির্বাচন করতে পারি, তো সেই জন্যেই আমরা এখানে সব জানতে এসেছি। নিজের ভোট নিজে না দিতে দেওয়ার চিত্র বাংলা বহুবার দেখেছে, আর তাই নতুন ভোটার বলে কিছুটা চিন্তাতেও রয়েছেন বলে জানালেন পড়ুয়ারা। অবশ্যই টেনশন রয়েছে, কারণ সব জায়গায় তো মানে ভোটারদেরকে ভোট দিতে দেয় না। কিছু দল
থাকেই যারা অন্যের ভোটও কেড়ে নিয়ে নিজেদের মতো করে দিয়ে দেয়, তো সেই সব ব্যাপারে। এই যে ভারতবর্ষ যে বৃহত্তম গণতন্ত্র আমরা বলি, তাহলে সেই গণতন্ত্রের মান যেন আমরা বিশ্বের কাছে রাখতে পারি, স্বাভাবিকভাবেই তাদের ভোট যেন ঠিক জায়গায় পড়ে, তার ভাবনা মতো, তার পছন্দ মতো, যে দলেই হোক না কেন। এই যে একটা রেওয়াজ, এই যে আমার আগের ছাত্রী বললেন যে অনেক সময় তাদের ভোট দেওয়া হয় না, এটা তাদের বাড়ির অভিজ্ঞতা থেকে দেখেছেন, কারণ তিনি তো কখনো ভোট কেন্দ্রে যাননি, এবার প্রথম। সুতরাং এই ভীতি নিয়ে কেন যাবেন? তিনি এটা নিয়েই যাবেন, এই স্বপ্ন নিয়ে যে তার ভোটটা তিনি দিতে পারবেন। এটাই হবে আজকের সেমিনারের তাৎপর্য। নতুন ভোটারদের নির্বাচন করার খুঁটিনাটি, নির্বাচনের তাৎপর্য সংক্রান্ত বিষয়ে ওয়াকিবহাল করার কারণেই নির্বাচন কমিশনের এই সেমিনার। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, কলকাতা।